সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমরা ইতিমধ্যে অনেকেই আবেদন করেছি, আবার অনেকে এখনো আবেদন করিনি। অনেকে মেরিট লিস্টের অপেক্ষায় ছিলাম, ইতিমধ্যে মেরিট লিস্টও আমাদের প্রকাশ হয়ে গেছে। আমরা আমাদের নিজেদের অবস্থান জানি। তবে অনেকের একটা কনফিউশন প্রশ্ন, স্যার মেরিট লিস্টের ভিত্তিতে আমার চাকরি হবে নাকি প্রতিষ্ঠান চয়েসের ভিত্তিতে চাকরি হবে? তো এই যে মেরিট লিস্টের ভিত্তিতে চাকরি হবে কি না, এটা নিয়ে কেন প্রশ্ন আসছে? কারণ অনেকে হতাশ হয়ে যাচ্ছে মেরিট লিস্টের অবস্থান দেখে। তো এই মেরিট লিস্টের ভিত্তিতে চাকরি হবে নাকি প্রতিষ্ঠান চয়েসের ভিত্তিতে চাকরি হবে, এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রথমত আসি, আমরা যারা ইতিমধ্যে মেরিট লিস্ট পেয়েছি সবাই অবগত আছি। এই মেরিট লিস্টটা এনটিআরসি কর্তৃপক্ষ 1 থেকে 18তম যে ব্যাচ, এই 18টি ব্যাচের মেরিট লিস্ট একসাথে প্রকাশ করেছে। এটা আমরা সকলেই জানি। কিন্তু এখানে আবেদন করতে পারবে কারা? আবেদন করতে পারবে যাদের নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর আছে তারা, অর্থাৎ 17তমতে যারা নিবন্ধন সনদ পেয়েছিল তাদের সনদের মেয়াদ আছে, কিন্তু 16তমতে যারা নিবন্ধন সনদ পেয়েছে তাদের সনদের কোনো মেয়াদ নাই। সেক্ষেত্রে 16তমরা কিন্তু এই 18তম নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। সেক্ষেত্রে 17তমতে সংখ্যাটা কিন্তু খুবই কম সংখ্যা আছে যারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে। তাহলে বেশি অগ্রাধিকার কারা পাচ্ছে? বেশি অগ্রাধিকার পাবে 18তম যারা প্রার্থী রয়েছে তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে আপনার 1 থেকে 16তম আপনাদের বাইরে চলে যাবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তারা কেউ আবেদন করতে পারবে না। 17তম থেকে কিছু সংখ্যা হয়তো বা আবেদন করবে, তো কিছু কিছু সাবজেক্টে, সব সাবজেক্টে না। তাহলে 18তমতেই এই যে 1 লক্ষ প্লাস যে শূন্য পদ রয়েছে সবই কিন্তু 18তম নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের। এখন বিষয়টা হচ্ছে যে মেরিট লিস্টের ভিত্তিতে চাকরি হবে নাকি প্রতিষ্ঠানের ভিত্তিতে চাকরি হবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে মেরিট লিস্টের ভিত্তিতে অবশ্যই চাকরি হবে। কাদের হবে? যাদের একেবারে প্রথম লেভেলে নাম্বার আছে, তারা চোখ বুঝে মেরিট লিস্টে সবার আগে রয়েছে, তাদের যে কোনো প্রতিষ্ঠানে চয়েস দিলে তাদের চাকরি হয়ে যাবে। কিন্তু মূল সমস্যা হচ্ছে মেরিট লিস্টে যারা মিডিয়াম পর্যায়ে রয়েছে বা লাস্টের দিকে রয়েছে তাদের চিন্তা। এখন এক্ষেত্রে কিন্তু তাদের অবশ্যই প্রতিষ্ঠান চয়েসটি গুরুত্বপূর্ণ। কেননা মেরিট লিস্টটাকে চাকরি সেখানে দিবে না। মেরিট লিস্ট জাস্ট একটা জাতীয় মেধাক্রম, অর্থাৎ জাতীয় মেধায় আপনি কততম স্থান অর্জন করেছে এটা। কিন্তু চাকরি কিন্তু হবে আপনার চয়েস লিস্টের উপর। আপনি যে 40টি প্রতিষ্ঠান চয়েস দিচ্ছেন, এই 40টি প্রতিষ্ঠান চয়েসের ভিত্তিতে আপনার চাকরি হবে। মনে করেন একটি প্রতিষ্ঠানে প্রথমে 40 জন চয়েস দিয়েছে, তারপরে আবার 40 জন চয়েস দিয়েছে, আবার 40 জন, অর্থাৎ এভাবে দেখা যাচ্ছে একটি প্রতিষ্ঠানে 100 জন চয়েস দিয়েছে। সেক্ষেত্রে অবশ্যই মেধাক্রমে যারা এগিয়ে আছে তাদের চাকরিটা হবে। কিন্তু আপনার চয়েস লিস্টে আপনি এমন একটা প্রতিষ্ঠান চয়েস করেছেন যে প্রতিষ্ঠানে আর কেউ আবেদনই করেনি বা চয়েসই দেয়নি, ওই প্রতিষ্ঠানে একমাত্রই আপনি ব্যক্তি। সেক্ষেত্রে আপনার চাকরিটা কিন্তু 100% হয়ে যাবে। এখন সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানে চয়েসের ক্ষেত্রে যদি আপনি মেরিট লিস্টে সবার লাস্টে থাকেন, মাত্র 40 পেয়ে আপনি পাস করেছেন, তাও আপনার চাকরি হবে। কেননা ওই প্রতিষ্ঠানে একা শুধুমাত্র আপনি আবেদন করেছেন। আবার মেরিট লিস্টে আপনি সবার উপরে রয়েছেন, কিন্তু ওই একটা প্রতিষ্ঠানে আপনি ছাড়া আর কেউ আবেদন করেনি, প্রথমে রয়েছে, তাও আপনারও চাকরি হবে। অর্থাৎ চয়েস লিস্টটাই কিন্তু মূল এখানে বিষয়। অর্থাৎ চয়েস লিস্ট যার যত সুন্দর তার কিন্তু চাকরিতে সে এগিয়ে যাবে। তাহলে প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে শূন্য পদ দেখে আবেদন করতে হবে, নিজের অবস্থান অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান চয়েসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে, অর্থাৎ গুরুত্ব সহকারে। আপনার নাম্বার কম এটা কোনো ম্যাটার না, কিন্তু আপনি যদি চয়েস লিস্টটা সুন্দর করে সাজাতে পারেন 100% আপনার চাকরি হবে। দেখা যাচ্ছে এমন এমন প্রতিষ্ঠান আছে যেখানে কেউ আবেদন করবে না, কিন্তু আপনি আবেদন করেছেন, ওই প্রতিষ্ঠানে আপনার চাকরিটা হয়ে যাবে। এখন চাকরির মূল ফর্মুলাটা কি? চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার মূল ফর্মুলা হচ্ছে নিবন্ধনের মেধাবী তো অবশ্যই হতে হবে, মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে এরা চাকরি পাবে। যারা নিবন্ধনে পাশ করেছেন নিঃসন্দেহে তারা সকলেই মেধাবী। 2 নম্বরে হচ্ছে আপনার প্রতিষ্ঠান চয়েস। প্রতিষ্ঠান চয়েসটা যদি যার যত সুন্দর হবে তার চাকরি ক্ষেত্রে সে তত এগিয়ে যাবে। এবং ওই যে প্রতিষ্ঠানে আবেদন করবেন ওই প্রতিষ্ঠানে শূন্য পদ আছে কিনা এবং শূন্য পদের বিরুদ্ধে কোনো মামলা চ্যালেঞ্জ আছে কিনা, বা এমপিও নীতিমালার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ বা নীতিমালা আছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে চাকরি পাওয়ার ক্ষেত্রে মূল সূত্র। যদি এই 3টা বিষয় যদি আপনার কাছে
ক্লিয়ার থাকে তাহলে নিঃসন্দেহে আপনার চাকরি হবে। আসেন একটা আমরা উদাহরণ দেখি। মনে করেন আপনি একটা কলেজে আবেদন করেছেন, ওই কলেজে একটাই পদ ফাঁকা আছে, কিন্তু ওই পদে দেখা যাচ্ছে পদটা হচ্ছে বাংলা, কিন্তু ওই পদে আবেদন করেছে মনে করেন 50 জন কিংবা 100 জন, 100 জন ওই কলেজটা আবেদন করেছে। সেক্ষেত্রে ওই পদ কিন্তু এখানে একটা, সেক্ষেত্রে আপনার নাম্বার কম থাকার কারণে কিন্তু এখানে আপনার চাকরি হবে না। কিন্তু যদি প্রতিষ্ঠানটায় একজন ব্যক্তি আবেদন করত এবং ওই ব্যক্তির নাম্বার যদি সবচেয়ে কম হতো ওই সাবজেক্টধারীদের ভিতর এবং 40 পেয়ে পাস করেছে, কিন্তু আবেদন করেছে একজন, সে একজন হচ্ছে যে সবচেয়ে কম নাম্বার পেয়েছে, তাহলে 100% তার চাকরি হবে। ঠিক আছে? এক্ষেত্রে যদি আপনার প্রতিষ্ঠান চয়েস যদি সুন্দর না হয়, যদি সঠিকভাবে প্রতিষ্ঠানটা চয়েস দিতে না পারেন, আবারও বলি আপনি কিন্তু চাকরি থেকে বাদ পড়ে যাবেন 100%। আপনার প্রতিষ্ঠান চয়েস যদি সুন্দর না হয় বা আপনি প্রতিষ্ঠান যদি সঠিকভাবে চয়েস দিতে না পারেন, আপনার চাকরি হবে না। কিন্তু প্রতিষ্ঠানটা আপনি সঠিকভাবে পূরণ করেও কম নাম্বার পেয়ে আপনার চাকরি আপনি নিশ্চিত করতে পারবেন। এজন্য শুধু মেধার ভিত্তিতেই যে আপনার চাকরি হবে এই চিন্তাবাদ, অনেকে ভালো মেধা স্থানে থেকেও চাকরি হবে না, কারণ প্রতিষ্ঠান চয়েসে তার ভুল। আবার অনেকে নর্মাল কিংবা লাস্টের দিকে মেধাক্রমে থেকেও তার চাকরিটা নিশ্চিত হয়ে যাবে। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, প্রতিষ্ঠান চয়েসটাই আপনি গুরুত্ব দেন, গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানেরটা আপনি চয়েস করেন। এছাড়াও মেরিট লিস্ট এবং প্রতিষ্ঠান চয়েস সম্পর্কিত আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের সাথে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।